শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরি, বাংলার অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত, খেটে খাওয়া মানুষের নিবেদিত প্রাণ, মানুষের আত্মার আত্মীয়, বাংলা ও বাঙালির চেতনার জীবন্ত কিংবদন্তি জননেত্রী শেখ হাসিনা, মন্ত্রী পরিষদের মাননীয় সদস্যবর্গ, সম্মানিত চিফ হুইপ মহোদয়, এমপি মহোদয়গণ, সচিব মহোদয়গণ, সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, Excellencies, member of the diplomatic mission, honorable distinguished guests from SAARC countries and Middle East, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দল ও সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, নাগরিক সমাজের বিজ্ঞ সুধীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুগণ, প্রিয় সদস্য প্রকৌশলী ভাই ও বোনেরা, দেশের অবকাঠামো উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং উৎপাদনে নিয়োজিত 4 লক্ষাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 20তম জাতীয় সম্মান ও 38তম কাউন্সিল অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথির সদয় উপস্থিতির জন্য আমরা গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাদের শ্রদ্ধা নিবেদন করছি। সুধীবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে সভাপতির একটি লিখিত বক্তব্য আছে, আমি সেটি পাঠ করব না এই কারণে আমরা আমাদের নেত্রী ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সদস্য জননেত্রী শেখ হাসিনার বক্তব্য অনেক বেশি করে শুনতে চাই। আমি জানি নেত্রী আপনি অসুস্থ, আপনি এত দয়া পরশ আমাদের প্রতি, যার জন্য আমি খুব চিন্তিত ছিলাম যে আপনার যেভাবে অসুস্থতা আমরা শুনছি, আপনি আসতে পারবেন কিনা শেষ পর্যন্ত। আপনি আমাদের প্রতি যে আন্তরিক, আপনি আমাদের প্রতি আপনার যে মমত্ববোধ, এটা অসামান্য, এবং এই কারণেই আপনি এসেছেন। আপনি কথা না বললেও, চুপ করে বসে থাকলেও আমরা খুশি, সারা বাংলাদেশের সকল সদস্য প্রকৌশলীরা খুশি। নেত্রী, আমি এটা আপনাকে বলতে চাই, ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের 4 লক্ষাধিক সদস্য প্রকৌশলী বিটিভি প্রচার করছে, সারা বাংলাদেশে তাদেরকে নিয়ে আসতে পারি না, কারণ উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হবে। এই ভবনে আজকে 5-7 হাজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উপস্থিত আছে, সবাই শুধু আপনার মুখের দিকে তাকিয়ে আছে। আর আজকে আপনি আমাদেরকে ধন্য করেছেন নেত্রী, সারা পৃথিবীর বিশ্ব মানবতায় আপনি যে অবদান রেখে চলছেন, সেই কারণে সারা পৃথিবীর অনেক মানুষ আপনাকে হান্ড্রেডস অফ ডক্টরেট ডিগ্রি দিচ্ছে, বিভিন্ন নামে বিভিন্নভাবে আপনাকে সম্মানিত করেছে। আমরা খুবই ক্ষুদ্র, এত ক্ষুদ্র যে আমাদের গায়ে গন্ধ আছে, আমরা মাটিও মানুষের কাছে থাকি, আমরা কাজ করি সারাক্ষণ, সেই জন্য গায়ে গন্ধ। অনেক ভদ্রলোকেরা এটা পছন্দ করে না, শুধুমাত্র আপনি জননেত্রী শেখ হাসিনা পছন্দ করে। তার প্রমাণ নেত্রী, আপনি আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠানের সদস্যপদ গ্রহণ করে যে বদান্যতা, যে মহানুভবতা দেখিয়েছেন, এইটা আমাদেরকে চিরঋণে আবদ্ধ করেছেন। আমরা এটা ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নাই। আপনি তো রবীন্দ্রনাথকে অনেক পড়েন নেত্রী, আমরা পড়ি না, খুবই অল্প পড়ি এবং বোঝার চেষ্টা করি শুধু। সেখান থেকে অনেকগুলি আমার বক্তব্যে লেখা আছে কবিতা। আমি যখন লিখেছি, আপনি দেখেন আমাদের জেনারেল সেক্রেটারির বক্তব্য, যখন লিখেছি তখন আমাদের চোখের পানি এসেছে, যে এই চোখের পানি এসেছে এই কারণে যে আপনাকে কি দিয়ে আমরা কথা বলতে পারি, কোন ভাষা আমাদের যেটা জানা নেই, শুধুমাত্র কবিগুরু রবীন্দ্রনাথ আমাদেরকে সাহায্য করতে পারে। সেই কারণে বারবার তার সাহায্য নিয়েছি। আমাদের কোনো উপায় তো নাই, কারণ আমরা তো ইঞ্জিনিয়ার, আমাদের তো আসলে ভাষা জ্ঞান খুবই সীমিত নেত্রী, খুবই সীমিত। আপনি আমাদেরকে ধন্য করেছেন, আমরা গভীর কৃতজ্ঞতা জানাই যে আপনি অনুগ্রহপূর্বক আমাদের এই সদস্যপদ গ্রহণ করেছেন। আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমি কথা দীর্ঘ করব না নেত্রী, আপনি জানেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের আনসার আলী সাহেব পিপল সিরামিক্সের মালিক, মুখ ও মুখোশের পরিচালক আব্দুল জব্বার খান সাহেব,
দবিরউদ্দিন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার, ওনারা বঙ্গবন্ধুকে নিয়ে আসছিলেন 1950 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক গোপন বৈঠকে। তার দু একজন এখনো বেঁচে আছেন, তাদের কাছ থেকে শোনা বঙ্গবন্ধু এসে আমাদের সদস্য প্রকৌশলীকে বলেছিল যে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের বিদ্রোহ করতে হবে, এবং বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা একমাত্র পেশাজীবী গোষ্ঠী পাকিস্তানের বিরুদ্ধে, উপনিবেশিক পাকিস্তানের বিরুদ্ধে প্রথম আন্দোলন গড়ে তুলেছিল, এবং সেটা জাতির জনক বঙ্গবন্ধুর সরাসরি নির্দেশে। প্রশ্ন হচ্ছে যে কেন বঙ্গবন্ধু এই কাজটা করলেন? এই জন্য করেছিলেন, আমরা ইতিহাস খোঁজার চেষ্টা করেছি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কেন এটা করলেন। 1954 সালে তিনি যেই সরকারে গিয়েছেন, প্রথম কাজটা করেছেন যে পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা লাগবে, এবং উনি অন্য কোনো মন্ত্রণালয় নিবে না, উনি বলছে আমার মন্ত্রণালয়ের অধীনে হবে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছিল শিল্প মন্ত্রণালয়ের অধীনে, শিক্ষা মন্ত্রণালয় নিতে রাজি হয় নাই তখন। উনি বলছে আমার মন্ত্রণালয়, জমি পাওয়া যাবে কোথায়? উনি বলছে যে তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, আমার মন্ত্রণালয়ের জমি ওইখানে দিয়ে দাও। ওইখানে উনি 50 একর জমি দিয়ে দিচ্ছে, 50 একর জমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। এইটার প্রেক্ষিতে আমরা অভিভূত হই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি, সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি কি অ্যাটিটিউড ওনার মধ্যে ছিল। সেই যে যাত্রা শুরু হয়েছে নেত্রী, সেই যাত্রার পূর্ণতা দিয়েছেন আপনি। বঙ্গবন্ধুর হাত ধরে আমরা যাত্রা শুরু করেছি, আর আপনি সরকারে এসে আমাদের সেই পূর্ণতায় নিয়ে গেছেন। আমরা আপনার কাছে গভীর কৃতজ্ঞতা জানাই। আর সেই কারণেই হয়তো নেত্রী আমাদেরকে আপনি অবহেলা করে দেন, অবজ্ঞা করেন নাই। অনেকে তো দেখতেও পারে না, এই স্যাররা এখানে বসে আছে, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর, অনেক আপনাকে যে বিরক্ত করে হয়তো আমাদের পক্ষের কথা বলে। শিক্ষিত জ্ঞানী মানুষরা তো তাই করবে। এই ফিরোজ ভাই বসে আছে, উনি হয়তো আমার পক্ষে যে কথা বলবে, আর তো কেউ শোনার নাই। আমাদের একমাত্র আশা ভরসার স্থল জননেত্রী শেখ হাসিনা। আমি কথা সংক্ষিপ্ত করতে চাই, যেহেতু 63 বছরের যে যাত্রা, 63 বছর যে আত্মিক সম্পর্ক, আপনার সঙ্গে আমাদের যে আত্মিক সম্পর্ক, যে আদর্শের সম্পর্ক, আমরা এর জন্য অনেক সম্পদ গড়তে চাই না। আমরা আপনার নির্দেশে বাংলাদেশকে গড়ে তুলতে চাই, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে চাই। আর সেই কারণে আমাদের ইনস্টিটিউশনের পক্ষ থেকে আমাদের কথা 21-এ আমরা কিছু নিবেদন করেছি। আমি বিনীতভাবে অনুরোধ জানাবো নেত্রী, এই বিষয়গুলি আপনার নির্দেশে বিবেচনা পেলে দেশ এবং জাতি উপকৃত হবে। আমরা খুব ক্ষুদ্র মানুষ, লেখাপড়া কম, মাত্র 14 বছর স্কুলিং আমাদের, আর গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারদের স্কুলিং হলো 16 বছর। আমরা কর্মজীবনটা শুরু করি নেত্রী এক ধাপ উপরে নিতে, কিন্তু দুঃখজনক যেটা, যে উইদিন 15 ইয়ার্স তাদের সাথে গ্যাপ হয়ে যায় 10টা। এইটা কোন ধরনের একটা অন্যায় কার্যক্রম অব্যাহতভাবে চলবে নেত্রী? আপনার কাছে আমাদের সদস্য প্রকৌশলীরা এই বিষয়টা আপনাকে আমরা এর জন্য জিজ্ঞাসা করতে পারি না, আমাদের দুঃসাহস নাই, কিন্তু এটা কি অব্যাহতভাবে চলবে? জননেত্রী শেখ হাসিনা যেখানে ন্যায় প্রতিষ্ঠার জন্য অব্যাহতভাবে আন্দোলন সংগ্রাম করছে, সেখানকে দিকে এটা চলতে দেওয়া যায় না। আমি অবশ্যই সংক্ষিপ্ত করতে চাই, আমি কথা দীর্ঘ করব না। আমি নেত্রী, আপনি বলছেন কর্মসংস্থান করার জন্য, আমরা কর্মসংস্থানের কাজ শুরু করেছি, এবং আপনার সাহায্য চাই যে আমরা ইমিডিয়েটলি আহমদাবাদে, ইন্ডিয়াতে যে এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন আছে, তার আদলে, তাদের সাথে কথা চলছে, আমরা তার আদলে একটা এন্টারপ্রেনার্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই। আপনার আদর্শ, আপনার নির্দেশ, পরামর্শ বাস্তবায়নের জন্য আমরা সেই সহযোগিতা আপনার কাছে চাই। আমি এনার্জি পার্ক করতে চাই নেত্রী একটা। আমার যদি 10 একর জমি দিয়ে দেন আপনি, ওই যে বঙ্গবন্ধু এই ব্রিজের কাছে অথবা মাওয়া ব্রিজের কাছে, আপনার সেই এনার্জি পার্ক আমাদের ছেলেমেয়েরা শিখবে, এবং সেখানে সোলারের একটা ইনস্টিটিউট হবে, সেখানে উইন্ড এনার্জির উপরে ইনস্টিটিউট হবে, বায়োগ্যাসের উপরে ইনস্টিটিউট হবে, থার্মাল পাওয়ার স্টেশন হবে, এবং সেইভাবে আমরা কাজ করতে চাই। এবং যদি আপনার সহযোগিতা পাই, নিশ্চয়ই আমরা এনার্জি পার্ক সৃষ্টি করব, এন্টারপ্রেনার্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করব, এবং আমি বিশ্বাস করি নাকি আপনার নির্দেশে এগুলি করা সম্ভব। আপনাকে বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। এখানে আপনি দিয়েছেন, আমরা চাই নাই তো,
আপনি দিয়েছেন। এখন এখন আমাদের ইঞ্জিনিয়ারদের এবং এই এন্টারপ্রেনার ডেভেলপমেন্ট, আপনার যে নির্দেশনা কর্মসংস্থান সৃষ্টি করার, সেইটা করার জন্য ট্রেনিং ইনস্টিটিউট আমরা আমাদের টাকা থেকে 67 লাখ টাকা খরচ করে মেডিকেল ইকুইপমেন্টের যারা ইঞ্জিনিয়ার তাদেরকে ট্রেন্ড আপ করার ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে যাচ্ছি। আপনাকে দিয়ে উদ্বোধন করবো এটা ইনশাআল্লাহ। 67 লাখ টাকা খরচ করে আমরা করছি। আরো 2টা ইমিডিয়েট ল্যাব করা দরকার, এবং আমাদের জেনারেল সেক্রেটারি সেই কারণে বলেছেন নেত্রী যে 2টা ফ্লোরে এক্সটেনশনের অর্ডারটা যদি আপনি কাইন্ডলি দিয়ে দেন, তাইলে ওই 2টা ফ্লোরে 2টা ল্যাব করে দেবে, একটা ইলেকট্রনিক্সের উপরে, একটা ডিজিটাল বাংলাদেশের উপরে, একটা ইলেকট্রিক্যাল এবং একটা সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপরে। এই ল্যাবগুলি হলে আমরা ব্যক্তিগতভাবে কেউ উপকৃত হব না, জাতি উপকৃত হবে। নেত্রী, আমি দীর্ঘ করে ফেলতে চাই না, আমাকে মাফ করবেন। মাননীয় মন্ত্রীবর্গ অনুগ্রহপূর্বক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আপনার কাছে ন্যায় আপনি প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রয়াস চালাচ্ছেন। আমাদের যে বিষয়গুলি পেন্ডিং আছে, আপনার নির্দেশ হয়েছে বারে বারে, মাননীয় শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে 2জন সচিব 2বার লিখিত দিয়েছে আয়সা আমাদেরকে, যে মাননীয় প্রধানমন্ত্রী বলছে আপনাদের এই বিষয়গুলি অর্ডার হয়ে যাবে, লেখা আছে আমাদের কাছে। আপনার দপ্তর থেকে 4টা চিঠি ইস্যু হয়েছে। আমি আমার হতবাক হই যে প্রধানমন্ত্রীর চেয়ে বাংলাদেশে বড় কে আর? কারা ষড়যন্ত্র করে, কারা বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে কনফ্লিক্টিং সিচুয়েশনে নিয়ে যেতে চায়? মাননীয় নেত্রী, আপনার নির্দেশে সেইগুলিকে উৎখাত করতে চাই আমরা। বাংলাদেশে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধাচরণ করবে, তাদের আমরা অবশ্যই উৎখাত করব। শ্রদ্ধাভাজন নেত্রী, আমি একটু উত্তেজিত, ভীষণভাবে উত্তেজিত। আমার মানে আমি আপনাকে ফলো করি, যদিও পারি না। আমার নেত্রী আপনি, আমি লিখিত বক্তৃতা পড়তে পারি না, আমি এইভাবেই কথা বলি এবং সেখানে শব্দ প্রয়োগ যথার্থ হয় না। তবুও আমার যে আবেগটা প্রকাশ করতে পারলাম, এইটাই আপনি ধন্য করেছেন আমাকে এই সুযোগ দিয়ে। এই কথা বলে আপনাকে অনেক ধন্যবাদ দিয়ে আমাদের মাননীয় মন্ত্রীবর্গ, সম্মানিত অতিথিবর্গ, এমপি মহোদয়রা এবং আমাদের বিদেশে আমাদের অতিথিবৃন্দ আছে, ডাইরেক্টর জেনারেল সিপিএসসি কলম্বো প্লান স্টাফ ক্লাস অনেক ট্রাভেল নিয়ে এখানে এসেছে। আমাদের ইন্ডিয়া থেকে আমাদের বন্ধু মিস্টার সত্যান সিং স্যার, ইজ চেয়ারম্যান, এবং আমাদের শ্রীলঙ্কা থেকে বন্ধুরা আসছে। তাদের সবাই আসছে শুধুমাত্র আপনার বাণী নেওয়ার জন্য। আমরা সিপিএসসির সাথে কলম্বো প্লান স্টাফ কলেজের সাথে জয়েন্ট অ্যাক্টিভিটি করতে চাই এবং আমরা শুরু করেছি। ডাইরেক্টর জেনারেল ইজ হেয়ার, আমরা একটা সেমিনার করব এবং শীঘ্রই আপনি দেখবেন যে আপনার নির্দেশ আমরা বাংলাদেশে কিভাবে বাস্তবায়ন করি। অসংখ্য ধন্যবাদ সুদীপেন্দ্র আপনাদেরকে। মাননীয় প্রধানমন্ত্রী, ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ প্রতি জাতীয় সেমিস্টারে আমাদের সদস্যদের মধ্যে যারা কৃতিত্বপূর্ণ অবদান রাখেন তাদেরকে আমরা আমাদের আইডিবি সম্মাননা পদক প্রদান করি, যা 1912 সালে আপনি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আমাদের কৃতি 5 জনকে দিয়েছিলেন। আজ আমাদের 5 জন কৃতি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে আমরা মনোনীত করেছি আইডিবি জাতীয় সম্মাননা পদক 2014 দেওয়ার জন্য। আমরা আমাদের গর্বিত সদস্য আলহাজ অ্যাডভোকেট রহমত আলী এমপি, যিনি 1945 সনে জন্মগ্রহণ করেছেন 16 সেপ্টেম্বর গাজীপুর জেলার শ্রীপুরে। 1967 সনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে, এবং তারপরে তিনি লর উপরে লেখাপড়া করেছেন, উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। রাজনীতিতে ঢাকা ইনস্টিটিউটে পড়াশোনা অবস্থায় ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি নবম জাতীয় সংসদের স্থানীয় সরকার পরিচালনা সময় মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসাবে বিগত সরকারের 5 বছর দায়িত্ব পালন করেছেন। তিনি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তিনি গোটা জীবন সমাজ সেবায় নিয়োজিত থেকেছেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তাকে আইডিবি মুক্তিযুদ্ধ, রাজনীতি ও সমাজ সেবায় অবদানের জন্য আইডিবির সম্মাননা পদক 2014 প্রদান করছে। আমাদের আজকে খুবই আশা ছিল সে নিজে উপস্থিত থেকে এই সনদ মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে নেবেন, কিন্তু তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে বর্তমানে ব্যাংককে চিকিৎসাধীন আছেন। সেই কারণে তিনি আসতে পারেননি। তার সেই পদক গ্রহণ করার জন্য তার সুযোগ্য কন্যা অধ্যাপিকা রুমানা আলী উপস্থিত হয়েছেন। আমি রুমানা আলীকে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে আইডিবি সম্মাননা পদক 2014 গ্রহণ করার অনুরোধ রাখছি। সকলের প্রিয়, সকলের পরিচিত সৈয়দ হাসান ইমাম,
যিনি আমাদের গর্বিত সদস্য। তিনি 1935 সনের 27 জুলাই জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়। তিনি গোটা জীবন সংস্কৃতি চর্চায় নিবেদিত। বাংলাদেশে একটি অবিস্মরণীয় নাম, আমাদের শ্রদ্ধেয় গর্বিত সদস্য। তার স্ত্রী আমাদের সকলের পরিচিত একজন নৃত্যশিল্পী এবং প্রতিষ্ঠিত অভিনেত্রী লাইলা হাসান। আমি এখন অনুরোধ করছি আমাদের শ্রদ্ধেয় গর্বিত সদস্য সৈয়দ হাসান ইমাম সাহেবকে আইডিবির সম্মাননা পদক 2014 মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে গ্রহণ করার জন্য। তিনি মহারাজা বিজয় চাঁদ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেছেন। ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সাবেক সভাপতি, বিশিষ্ট গবেষক, আমাদের শ্রদ্ধেয় নেতা, যিনি অনেক গবেষণার সাথে জড়িত, সমাজকর্মের সাথে জড়িত, জনাব শফিউদ্দিন সরকার হাত থেকে পদক গ্রহণ করার জন্য। জনাব ইসমত হায়াত খান, মরহুম আব্দুল জব্বার খান সাহেবের জ্যেষ্ঠ পুত্র। এরপরে আমি ঘোষণা করছি আমাদের কারিগরি শিক্ষাঙ্গনের একটি উজ্জ্বল নক্ষত্র, আমাদের সাবেক কারিগরি শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক জনাব রমানন্দ মল্লিক, যিনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু তিনি মহাপরিচালক থাকা অবস্থায় বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নে অবিস্মরণীয় অবদান রেখেছেন। তার স্ত্রী রানী মল্লিককে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পদক গ্রহণ করার অনুরোধ রাখছি। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নে অবদান রাখার জন্য এই পদক দেওয়া হচ্ছে।